বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চতুর্থ সপ্তাহের রসায়ন তৃতীয় অ্যাসাইনমেন্টটি নিয়ে তোমাদের মাঝে হাজির হচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথমে আমি বলে রাখছি, তোমরা যখন অ্যাসাইনমেন্টটি করবে খাতাটি কিভাবে প্রস্তুত করবে। খাতাটি প্রস্তুত করবে বাম পাশে যে অংশটুকু আছে ওইদিকে 1 ইঞ্চি করে মার্জিন করবে, ডান পাশের অর্থাৎ উপরে যে অংশটুকু আছে এদিক দিয়েও 1 ইঞ্চি করে মার্জিন করবে এবং ডান পাশে যে অংশটুকু আছে ওই দিক দিয়ে 1/2 ইঞ্চি এবং নিচের অংশ দিয়ে 1/2 ইঞ্চি মার্জিন করে খাতাটি প্রস্তুত করবে। তো করার পর তোমরা এই অ্যাসাইনমেন্টের ভিডিওটি দেখবে, দেখার পর তোমরা আরও গুছিয়ে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট খাতায় অ্যাসাইনমেন্টটি লিখে নেবে। তো আমি তোমাদের সুবিধার্থে এখানে চিত্র এঁকে এই অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আগে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে বুঝবে, বুঝার পর তোমরা এই অ্যাসাইনমেন্টটি খাতায় করতে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে প্রশ্নটি আছে ওইটিতে বলা হয়েছে কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণ আর লেবুর রস এ দুটি যদি একসাথে মিশ্রিত করি আমার কি ঘটবে ওইটি দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে এই কাপড় কাঁচা সোডা এবং লেবুর রস বিক্রিয়া করার পর যা ঘটবে সুন্দরভাবে এখানে ব্যাখ্যা সহকারে উপস্থাপন করছি। তো প্রথমে আমাকে বুঝতে হবে এই পরীক্ষাটি করার জন্য আমার কি কি প্রয়োজন, উপকরণগুলো কি কি প্রয়োজন। তো এখানে আমি উপকরণগুলোর নাম লিখছি। বলা হয়েছে প্রথমে কিছু পরিমাণ কাপড় কাঁচার সোডা। তো যেহেতু এখানে কাপড় কাঁচার সোডা বলা হয়েছে, তো আমার এখানে কি লাগবে, কাপড় কাঁচার সোডা, যার সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট। আর কাপড় কাঁচার সোডাকে যদি আমি দ্রবীভূত করতে চাই, মানে কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ তৈরি করতে চাই, তাহলে আমার কি দরকার, পানি দরকার। তাহলে আমার উপকরণ হিসেবে পানিও লাগবে। আর এখানে যেহেতু লেবু বলা হয়েছে, আর লেবু হচ্ছে একটি সাইট্রিক অ্যাসিড, আর সাইট্রিক অ্যাসিড মানে এই যে এনে লেখা আছে লেবু, আসলে লেবুর রস নিয়ে আমি এই পরীক্ষাটি সম্পূর্ণ করব। তো লেবুর রসে কি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে আমরা সাইট্রিক অ্যাসিডের সংকেতটি জানতে হবে। সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H8O7, এটি হচ্ছে সাইট্রিক অ্যাসিডের সংকেত। তো এর জন্য আমার কয়েকটি লেবু নিতে হবে। এই লেবুর রসগুলো রাখার জন্য এবং কাপড় কাঁচা সোডা এবং পানির যে মিশ্রণ ওইগুলো রাখার জন্য আমার বিকার প্রয়োজন। কয়টি বিকার লাগবে, বিকার লাগবে 3টি। তো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে 3টি বিকার রাখবে, আমি একটি বিকারে লেবুর রস নিব, আরেকটি বিকারে কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ নিব, পরে আরেকটি বিকারে আমি এই দুটি মিশ্রণ একত্রিত করে নিব। তো আমার বিকার কয়টি, 3টি। আর কাপড় কাঁচা সোডার সাথে পানি জলীয় দ্রবণ তৈরি করতে আমার একটি নাড়ানি কি দরকার, কাঠির দরকার। তাহলে আমার নাড়ানি কাঠি নিতে হবে। আর একটি কি নিতে হবে, ছুরি নিতে হবে। কারণ কি, আমি যখন লেবুর বাকল পরিষ্কার করব ওই সময় ছুরি ছাড়া বাকল পরিষ্কার করতে পারবো না, তাই আমাকে ছুরি নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ছুরি নেওয়ার পর আমি যখন লেবুটি থেকে বাকল পরিষ্কার পরিষ্কার করে ওই লেবুগুলো রাখার জন্য আমার আরেকটি কি চীনামাটির পাত্র বা আরেকটি বিকার নিতে হবে। এই জায়গায় আমি লিখলাম চীনামাটির পাত্র বা বিকার, চীনামাটির পাত্র লিখলাম, চীনামাটির পাত্র বা পাত্রও লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা অবশ্যই কি কি উপকরণ লাগবে আমি এখানে ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা উপকরণগুলোর প্রথমেই নাম লিখবে। তো নাম লেখার পর এই উপকরণ দিয়ে আমি এই বিক্রিয়াটি কিভাবে ঘটাবো বা প্রস্তুত করব, বিক্রিয়কগুলো কিভাবে প্রস্তুত করব এই সম্পর্কে এখানে আলোচনা করছি। আর ওইটি হচ্ছে কাজের ধারা বা কার্য পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে মুখে মুখে বলে নিচ্ছি কিভাবে কাজ করব। প্রথমে আমি কয়েকটি লেবু নিব, লেবু নেওয়ার পর একটি ছুরি নিব, ছুরি দিয়ে লেবুর বাকলটিকে পরিষ্কার করব, লেবু থেকে বাকলটিকে আলাদা করব। তো আলাদা করার পর একটি চীনামাটির পাত্রে বা বিকারে আমি ওই লেবুর বাকলবিহীন লেবুগুলো এখানে রাখবো। রাখার পর আমি এই লেবুর বাকলবিহীন লেবুর থেকে চিপিয়ে এখানে একটি পাত্রে কি বের করব, রস বের করব। রস বের করার পর আমার লেবু দিয়ে যে কাজটি করতে হবে ওই কাজটি আমার কমপ্লিট হয়ে যাবে। কাজটি করার পর আরেকটি পাত্রে, তো আমি ইতিমধ্যে লেবুর রস পেয়ে গেলাম। তো এখন দরকার কি, কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণ। তো কাপড় কাঁচা সোডার সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট।
তো সোডিয়াম কার্বনেটের সাথে আমি যদি জল অর্থাৎ পানির সাথে যদি সোডিয়াম কার্বনেট মিশিয়ে নাড়ানি কাঠি দিয়ে নাড়াই, তাহলে এখানে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। পরে আমি যখন এই দুটি দ্রবণ একত্রিত করব, করার পর এখানে বুদবুদ আকারে কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উপরে চলে যাবে। এটির নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অর্থাৎ আমরা যদি কাপড় কাচা সোডার সাথে লেবুর রসের বিক্রিয়া ঘটাই, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আর এটি হচ্ছে কার্যপদ্ধতি। এখানে কার্যপদ্ধতিটি আলোচনা করা হয়েছে, তোমরা ভালো করে এখান থেকে পড়ে নিবে। তো পরে আমি পর্যবেক্ষণে যাই। পর্যবেক্ষণে কি, দুটি রস যখন দুটি পাত্রের উপাদান যখন একত্রিত করব, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপন্ন হবে এবং এটি বুদবুদ আকারে বের হয়ে যাবে। এটি হচ্ছে পর্যবেক্ষণ। এখন আমরা কার্যপদ্ধতির পর এখন আমরা সতর্কতা নিয়ে আলোচনা করব। তো আমরা এই পরীক্ষাটি করতে হলে কিভাবে সতর্ক থাকতে হবে ওই সম্পর্কে এখানে 3টি পয়েন্ট লিখে রেখেছি। প্রথম পয়েন্টটি হচ্ছে আমার হাতে গ্লাভস পরে নিতে হবে, কারণ সোডিয়াম কার্বনেট অর্থাৎ কাপড় কাচার সোডা যাতে আমার হাতে না লাগে, এজন্য আমার কি পরে নিতে হবে, গ্লাভস পরে নিতে হবে। কারণ এটি যদি হাতে লাগে তাহলে হাত জ্বলতে শুরু করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সতর্কতা কি, আমাদেরকে হাতে গ্লাভস পরে নিতে হবে। আর ছুরি ব্যবহারের সময় যখন ছুরি দিয়ে বাকলকে আলাদা করব, ওই সময় খুব সাবধানতার সহিত কাজ করতে হবে, যাতে ছুরি আমার হাতে না লেগে কেটে যায়। তো আমার ছুরি ব্যবহার সময় আমার সাবধানতা অবলম্বন করতে হবে। তৃতীয় নম্বর যে পয়েন্টটি, ওইটি হচ্ছে লেবুর রস বা উদীয় পদার্থ। তো লেবুর রসে কিছু উদীয় পদার্থ আছে যা বাতাসের সাথে মিশে উপরে চলে যায়। ওই সময় যদি আমার চোখে গ্লাভস না থাকে, তাহলে ওই উদীয় পদার্থ চোখে যেয়ে আমাদের চোখের ক্ষতি করতে পারে। সেজন্য আমার গ্লাভস পরে, চোখে চশমা পরিধান করে থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পরীক্ষাগুলো করার সময় অবশ্যই এই সাবধানতা অবলম্বন করে আমরা এই পরীক্ষাটি করব। আমরা যদি ইচ্ছে করি এই পরীক্ষাটি আমরা নিজে নিজে বাসায় করতে পারবো। শুধু আমাদের কাপড় কাচার যে ছুটা ওইটি ক্রয় করে আনতে হবে। আর কি আনতে হবে, লেবুর রস আর কি ছুরি। এই উপাদানগুলো নিয়ে আমি ইচ্ছে করলে আমরা নিজেরাও এই পরীক্ষাটি আমি বাসায় নিজেও ইচ্ছা করলে করতে পারবো। তো এটি হচ্ছে সাবধানতা। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এটি হচ্ছে আমাদের প্রথম যে পরীক্ষাটি ওইটির বিবরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রথম ভিডিওটি করেছিলাম ওইটি ছিল কাপড় কাচার ছুটার সাথে লেবুর রসের বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, ওইটি আমি করার পর এখন যে বিক্রিয়াটি করব ওইটি হচ্ছে ডিমের খোসার সাথে কি লেবুর রসের বিক্রিয়া। ডিমের খোসা বলতে কি, ডিমের ভিতরের অংশ বাদ দিয়ে যে খোসা অংশটুকু থাকে ওইটির সাথে লেবুর রস বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, ওইটি একটি পরীক্ষার মাধ্যমে আমি সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আগে দেখবে। দেখার পর খাতা কলম সাথে নিয়ে অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে আরও নিজেরা কিছু অ্যাড করে সুন্দরভাবে উপস্থাপন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরীক্ষায় যাই। আমি যদি এই পরীক্ষাটি করতে চাই তাহলে আমার কি কি উপকরণ লাগবে, দেখো আমি এখানে উপকরণগুলোর নাম লিখে রাখছি। তো আমার যেহেতু এখানে বলা হয়েছে ডিমের খোসা, তো অবশ্যই আমাদের ডিম লাগবে। তো এখানে প্রথম উপকরণটা কি লিখলাম, ডিম। আমি যদি ডিমটিকে ভাঙি তাহলে ডিমের যে ভিতরের যে তরল অংশগুলো আছে ওইগুলো রাখার জন্য অবশ্যই বিকারের প্রয়োজন। তাহলে আমার এখানে কি লাগবে, বিকার লাগবে। আর কি লাগবে, আমি ডিমের বাইরের যে আবরণটি, শক্ত আবরণটি, ওইটি চূর্ণ করার জন্য আমার একটি মোটর লাগবে। তাই আমি এখানে কি লিখলাম, মোটর লিখলাম। আর কি লিখলাম, এখানে আরও উপকরণ লাগবে, পানি। অনেক সময় চূর্ণগুলো একটু পানির সাথে মিশিয়ে মিশ্রিত করার জন্য আমার পানিও লাগতে পারে, এজন্য পানিও নিলাম। আর বিক্রিয়ায় যেহেতু লেবুর রস উল্লেখ আছে তাহলে অবশ্যই আমাদের লেবু লাগবে। তো আমি এখানে লেবু লিখলাম। লেবুর সংখ্যা কয়েকটি হতে পারে, একাধিক। এখানে কয়েকটি লেবু লিখলে সুন্দর হয়। আর ডিমের ক্ষেত্রে তোমরা যদি লেখো কয়েকটি ডিম তাহলে আরও সুন্দর হয়। তো আমি এখানে কি কি উপকরণ লাগবে আমি উপকরণগুলো এখানে বলেছি। তো উপকরণগুলোর পর আমার এই কাজটি করতে হলে অর্থাৎ কার্য দ্বারা পরিচালনা করতে হলে আমার কিভাবে করতে হবে আমি এখানে লিখে রেখেছি। এটি আমি নিজের মতো করে আবার বিবরণ দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে অংশগুলো দেখছো এগুলো হচ্ছে লেবুর বাকলবিহীন লেবু। তা আমি এখানে বলছি, প্রথমে কিছু লেবু নিবে, লেবু নিয়ে ছুরি দিয়ে লেবুর যে বাকলগুলো আছে ওইগুলো পৃথক করবে
পৃথক করে বাকলবিহীন যে লেবুটি থাকবে এটি একটি পাত্রে রাখবে। লক্ষ্য রাখতে হবে এই বাকলবিহীন লেবুর অংশগুলো যাতে পরিষ্কার থাকে। পরে কি করব, এই বাকলবিহীন লেবুটি আমরা একটি বিকারে নিয়ে চেপে কি করব, এখান থেকে রস বের করব। রস বের করে একটি পাত্রে রাখবো। রাখার পর আমরা কিছু ডিম নিব। ডিম নেওয়ার পর ডিমটিকে ভেঙে তোমার এখানে ডিমের যে ভিতরের অংশটুকু এখানে একটি পাত্রে রাখবে, আর ডিমের যে বাইরের শক্ত আবরণটি থাকে ওইটি পরিষ্কার পানি দিয়ে ধুতো করে রোদ্রে শুকিয়ে একটি মোটরের সাহায্যে চূর্ণ বিচূর্ণ করে একটি পাত্রে রাখবে। রাখার পর আমরা এই লেবুর রস এবং এই চূর্ণ অর্থাৎ ডিমের যে চূর্ণগুলো আছে ওইগুলো একটি পাত্রে বিক্রিয়া ঘটাবে, অর্থাৎ একটি পাত্রে রাখবে। রাখার পর দেখা যাবে যে কিছুক্ষণ পর আমরা পর্যবেক্ষণ করতে পারবো এখান থেকে কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি উপরে বাতাসের সাথে অক্সিজেনের সাথে মিশে উপরে চলে যাবে। তো এটি হচ্ছে আমার কার্যপদ্ধতি। আমি এখানে কার্যপদ্ধতি সুন্দরভাবে লিখে রেখেছি। তো আমরা এই কাজটি করতে হলে যে যে সাবধানতা অবলম্বন করতে হবে এখন আমি ওই সাবধানতাগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সতর্কতা নিয়ে আলোচনা করব। এখানে সতর্কতার 3টি পয়েন্ট এখানে সুন্দরভাবে লিখে রাখা হয়েছে। তোমরা ইচ্ছে করলে এই পয়েন্টগুলো লিখে নিতে পারো এবং এর সাথে তোমরা যদি ইচ্ছে করো আরও কিছু অ্যাড করে বা এখান থেকে বর্জন করেও তোমরা এটি লিখে নিতে পারো। তো আমরা প্রথম যে সতর্কতাটা দেওয়া আছে ওইটি হচ্ছে ডিমের যে খোসার উপরের অংশ যাতে ময়লা লেগে না থাকে। তোমরা এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে এবং ডিমের খোসার ভিতরের অংশ যাতে ডিমের তরল যে অংশগুলো ওইগুলো লেগে না থাকে, এটি হচ্ছে প্রথম সতর্কতা। দ্বিতীয় সতর্কতায় তোমরা খেয়াল রাখতে হবে তোমার লেবুর রস এরকম পরিমাণে নিতে হবে যাতে ডিমের খোসাগুলো লেবুর রসের ভিতরে ডুবে থাকে। আর তৃতীয় যে সতর্কতা এটি হচ্ছে প্রয়োজনে পানি ব্যবহার করা যেতে পারে এ পরীক্ষায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটি বিক্রিয়া তোমাদের কার্যপদ্ধতি সহকারে অনেক সুন্দরভাবে এখানে উপস্থাপন করে রেখেছি। তোমরা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার পর তোমরা অ্যাসাইনমেন্ট খাতা নিয়ে এই কাজগুলো করতে পারো। তো তোমরা এখানে আবারও বলে রাখছি, তোমরা হুবহুব না লিখে এটির সাথে আরও কিছু অ্যাড করে অথবা এখান থেকে কিছু বর্জন করে আলাদা আলাদাভাবে যার যার মতো করে অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করার প্রক্রিয়া ব্যাখ্যা করব। তো আমরা এতক্ষণ যে প্রক্রিয়াটি করেছিলাম ওইটি রাসায়নিক সমীকরণের সাহায্যে এখন ব্যাখ্যা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে বিক্রিয়াটি করেছিলাম অর্থাৎ ক নঙে যে বিক্রিয়াটি ছিল ওইটির মধ্যে উপাদান হিসেবে কী ছিল, কাপড় কাঁচা সুটা, যার প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর ছিল লেবুর রস। লেবুর রস মানে কি, সাইট্রিক অ্যাসিড। আমি যদি এ দুটিকে একসাথে বিক্রিয়া করি তাহলে আমার কি ঘটবে এখানে আমি তা ব্যাখ্যা দিচ্ছি। তো এখানে লিখে রেখেছি কাপড় কাঁচা সোডা আর কি লেবুর রস। আমরা কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম লিখব, ওইটি হচ্ছে সোডিয়াম কার্বনেট আর কি সাইট্রিক অ্যাসিড। এ দুটি একসাথে বিক্রিয়া করে আমার উৎপন্ন হয় টাই সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আমি এখানে তোমাদের সামনে আমি এটি উপস্থাপন করছি কিভাবে উৎপন্ন হয়। তো সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট এটি, আর সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H8O7। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এ দুটিকে বিক্রিয়া ঘটাই তাহলে কি হচ্ছে, যেখানে কার্বনেট থাকবে খেয়াল রাখবে, যেখানে CO3 থাকবে কার্বনেট, ওইখানে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই উৎপন্ন হবে। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলাম। আর যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে ওইখানে অবশ্যই পানি উৎপন্ন হবে, H2O। তো আমি এখানে অলরেডি কার্বন ডাইঅক্সাইড এবং পানি পেয়ে গেলাম। এখন বাকি আছে কি, টাইসোডিয়াম সায়ানেট। তো টাইসোডিয়াম মানে Na3, টাইসোডিয়াম, আর বাকি আছে কি সায়ানেট মানে সায়ানেটের সংকেত হচ্ছে C6H5O7 আর নিচে কত 2। এটি হচ্ছে টাইসোডিয়াম সায়ানেটের সংকেত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার কনং যে বিক্রিয়াটি এটি হচ্ছে এই বিক্রিয়াটি। আমরা যদি ইচ্ছে করি আমরা এখানে সমানতা করতে পারি, আবার যদি ইচ্ছে করি সমানতা না করলেও প্রবলেম নেই। এটি তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে, তোমরা ইচ্ছা করলে করতেও পারো আবার না করলেও সমস্যা নেই। আমরা সমানতা করতে চাইলে এখানে কি লিখব, এখানে লিখব Na2CO3। প্রথমে আমি বিক্রিয়াটি লিখে নিচ্ছি 8O7 সমান সমান Na3
C6H5O7 2 প্লাস CO2 প্লাস H2O। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে সমানুতা করতে চাই তাহলে আমরা এখানে দিব 3, এখানে দিব 2, এখানে দিব 2, এখানে দিব 3, এখানে দিব 2। তো এই ক্ষেত্রে সমানুতা করলে এখানে এরো চিহ্ন না হয়ে এখানে সমান চিহ্ন হবে। এখন যদি আমি যাচাই করতে চাই আসলে কি সমানুতা সঠিক কি না, ওইটি যাচাই করতে চাইলে কিভাবে যাচাই করব? এখানে সোডিয়াম 3 দোকানে 6, এখানেও সোডিয়াম আছে কয়টি? 6টি। এখন দেখি আমি কার্বন এখানে আছে 3টি, আর এখানে আছে 6 দোকানে 12। তো 12 আর 3 কত? 15। তো এখানে আমি কার্বন পেলাম 15 বাম পাশে। ডান পাশে কয়টি আছে? ডান পাশে আছে 6 দোকানে 12 আর এখানে আছে 3টি। তো কয়টি হচ্ছে? 15টি। তো একইভাবে এখানে যতগুলো উপাদান আছে অর্থাৎ পরে কি হাইড্রোজেন অক্সিজেন উভয় পাশে সমান হবে। তোমরা ইচ্ছে করলে এখানেও অ্যান্সার রাখতে পারো, আবার ইচ্ছে করলে সমানুতা করলে এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে। একইভাবে দ্বিতীয় যে বিক্রিয়াটি অর্থাৎ খ নং যে বিক্রিয়াটি, ওইটি হচ্ছে ডিমের খোসার চূর্ণের সাথে কার বিক্রিয়া? লেবুর বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, ডিমের খোসার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে লেবুর রস অর্থাৎ সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। তো এখানে আমি লিখলাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে লেবুর রস অর্থাৎ সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করলে ক্যালসিয়াম কি সায়ানেট আর কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হচ্ছে। তো চলো আমরা বিক্রিয়ার মাধ্যমে এটি দেখাই। ক্যালসিয়াম কার্বনেট এর সাথে যদি আমি সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সংগঠিত করি তাহলে কি উৎপন্ন হবে? যেহেতু এখানে কার্বনেট আছে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর এখানে হাইড্রোজেন আর অক্সিজেন থাকার কারণে এখানে পানি উৎপন্ন হবে, আর এখানে ক্যালসিয়াম সায়ানেট। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্যালসিয়াম সায়ানেটের সংকেত হচ্ছে Ca3 আর কি C6H5O7 আর এখানে 2 আর এখানে একটি প্লাস চিহ্ন দিব। আমরা ইচ্ছে করলে এভাবেও বিক্রিয়াটি লিখতে পারি, আর যদি এই বিক্রিয়াকে আমি সমানুতা করতে চাই তাহলে এখানে এরো চিহ্ন না দিয়ে সমান চিহ্ন দিব। তো চলো আমরা এই বিক্রিয়াটি সমানুতা করি। সমানুতা করতে হলে তোমার এখানে কি করতে হবে? ক্যালসিয়াম কার্বনেটের সামনে আমার 3 দিতে হবে, আর এখানে C6H8O7 এর আগে কত দিতে হবে? 2 দিতে হবে, আর এখানে C6H5O7 আর 3CO2 প্লাস 3H2O এভাবে সমানুতা করে নিতে হবে। এখানে হবে কত? ক্যালসিয়াম মানে এখানে কি 3। তো আমি যদি এখানে চেক করি তাহলে দেখব আমার এখানে অনুপরমাণুর সংখ্যা সমান। এখানে ক্যালসিয়াম 3টি আছে, এখানেও 3টি আছে। একইভাবে কার্বনের হিসাব যদি করি, এখানে আছে 3টি, এখানে আছে 12টি, টোটাল কয়টি? 15টি, এখানে 2 হবে। তো এখানে কার্বন কয়টি? 6 দোকানে 12টি, আর এখানে আছে 3টি, 15টি। একইভাবে অক্সিজেন, একইভাবে হাইড্রোজেন, সবগুলোর সংখ্যা সমান হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে রাসায়নিক সমীকরণের সাহায্যে সম্পূর্ণ যে বিক্রিয়াটি ওইটির ব্যাখ্যা। এখন আমরা 2 নং যে প্রশ্নটি ওইটি নিয়ে আলোচনা করব। বিক্রিয়া দুটি ধরন ব্যাখ্যা করো। আসলে যে বিক্রিয়া দুটি হয়েছে ওই দুটি বিক্রিয়ার ধরন এখানে আলোচনা করতে বলা হয়েছে। আমরা জানি অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় যদি লবণ এবং পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। আমরা কি জানি? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যদি লবণ এবং পানি উৎপন্ন হয় তাকে কি বিক্রিয়া বলে? প্রশমন বিক্রিয়া বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রথম বিক্রিয়ায় আমরা পেয়েছিলাম সোডিয়াম কার্বনেট। কি পেয়েছিলাম? সোডিয়াম কার্বনেট। আর দ্বিতীয় যে বিক্রিয়ায় ওইটাই পেয়েছিলাম ক্যালসিয়াম কি কার্বনেট। তো এ দুটি কি ক্ষারক। সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট উভয়ই হচ্ছে ক্ষারক। আর যদিও এই দুটি যৌগ দুর্বল লবণ হিসেবে পরিণত হয়, এই ক্ষারক দুটি কি হিসেবে পরিণত হচ্ছে? দুর্বল লবণ হিসেবে পরিণত হচ্ছে। বিক্রিয়া করার পর এই ক্ষারক দুটি কার সাথে বিক্রিয়া করবে? দুর্বল অ্যাসিডের সাথে। অ্যাসিডটার নাম কি? সাইট্রিক অ্যাসিড। এখানে নিচে লেখা আছে। অপরদিকে উভয় বিক্রিয়ায় ব্যবহৃত লেবুর রস কি? সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষারকটি কার সাথে বিক্রিয়া করছে? এই সাইট্রিক অ্যাসিডের সাথে, লেবুর সাথে। আবার এই যে ক্ষারকটি, এখানেও যে দুটি ক্ষারক আছে, এখানে সোডিয়াম কার্বনেট একটি ক্ষারক, আরেকটি ক্ষারক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই দুটি ক্ষারক দুই বিক্রিয়ায়
সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর এটি কিসে পরিণত হয়েছে? দুর্বল লবণে পরিণত হয়েছে আর পানিতে পরিণত হয়েছে। তাই এই দুটি বিক্রিয়াকে আমরা কি বলতে পারি? প্রশমন বিক্রিয়া বলতে পারি। তো আমরা বলতে পারি এই দুটি বিক্রিয়াকে আমরা কি বলতে পারি? প্রশমন বিক্রিয়া বলি। আর প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বলে প্রশমন বিক্রিয়াকে আমরা ইচ্ছে করলে তাপ উৎপাদীয় বিক্রিয়া বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কথাগুলোই এখানে সুন্দরভাবে লেখা আছে, তোমরা ইচ্ছা করলে এই লেখাগুলো লিখে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা আবারও বলে রাখছি, তোমরা যখন এই অ্যাসাইনমেন্টটি লিখবে, লেখার সময় কাটাকাটি না করে তোমরা ভাষাগুলো আরও সুন্দরভাবে স্পষ্টভাবে উল্লেখ করে খাতায় উপস্থাপন করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।